মনে করো তুমি প্রিয়জনদের নিয়ে দীঘা বা কক্সবাজার ঘুরতে গেছো, আর সেখানে এক নতুন দম্পতির সাথে ভালো আলাপচারিতা হওয়ায় একদিন তারা তোমাদের তাদের বাড়িতে ইনভাইট করলো। কিন্তু ওদের বাড়িতে যাওয়ার পর একের পর এক এমন অভিজ্ঞতা হতে শুরু করলো যেটা না পারছো থামাতে, না পারছো কাউকে বলতে। আজকের এই অদ্ভুত গল্প শুধু নিজেকে প্রশ্ন করতে বাধ্য করবে তা নয়, বরং প্রতিটা মুহূর্তে তোমাদের সহ্য ক্ষমতার পরীক্ষা নেবে। বলছিলাম ডেনমার্কের মুভি স্পিক নো এভিলের কথা। জন, লুইস ও তাদের একমাত্র মেয়ে অ্যাগনেস ছুটিতে ডেনমার্ক থেকে ইতালি এসছে। সুইমিং পুলে মজা করার সময় এক অচেনা লোক প্যাট্রিক তাদের থেকে এক্সট্রা চেয়ার চাইলে জন চেয়ারটা তাকে দিয়ে দেয়, যদিও বা ওটা অ্যাগনেসের ছিল। সন্ধ্যায় একসাথে ডিনার করার সময় প্যাট্রিক বন্ধুসুলভ আচরণ করে সবার সাথে নিজের পরিচিতি বানায় ও সবার সাথে সময়টা উপভোগ করে। রাতে জন লক্ষ্য করে প্যাট্রিক তাদের রুমের বাইরে থেকে দাঁড়িয়ে ওদেরকে দেখছে, কিন্তু পরক্ষণেই সরে যায়। সকালে ওরা ঘুরতে বেরোলে অ্যাগনেস ওর প্রিয় পুতুল নিনাসকে হারিয়ে ফেললে জন ওটা খুঁজতে যায়, হয়তো রাস্তায় কোথাও হারিয়ে ফেলেছে। এদিক ওদিক একটু খোঁজাখুঁজির পর পুতুলটা পেয়ে গেলে ফিরে আসলে দেখে প্যাট্রিক ওদের জয়েন করেছে। এই দম্পতি ইতালির উত্তর প্রান্ত থেকে স্ত্রী ক্যারিন ও ছেলে অ্যাবেলকে নিয়ে ঘুরতে এসছে। পরিচয় করার সময় অ্যাবেলকে চুপ থাকতে দেখা যায়। প্যাট্রিক বলে ও নতুন মানুষদের ভয় পায়, তাই বেশি কথা বলে না। এদের পরিচয় জমে উঠলে একসাথে লাঞ্চ করতে যায়। টেবিলে খাবার আসলে অ্যাবেল এমনভাবেই খেতে শুরু করে যেন সে বহু দিন কিছু খায়নি। প্যাট্রিক পেশায় ডাক্তার ও ক্যারিন হাউসওয়াইফ। তার খোশ মেজাজি স্বভাবের জন্য দুই পরিবারের ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর কেটে যায় কয়েক মাস। একদিন গরমের ছুটিতে জনদের প্যাট্রিক তাদের বাড়ি টাস্কানিতে এক সপ্তাহের জন্য ইনভাইট করে। যেহেতু লুইস বলেছিল সে কোলাহল থেকে দূর নির্জন জায়গায় ঘুরতে পছন্দ করে, তাই যাওয়ার প্রস্তাবে রাজি হয়ে যায়। অবশেষে বেরিয়ে পড়ল গাড়ি নিয়ে। 8 ঘন্টা লম্বা ড্রাইভ করে গন্তব্যে পৌঁছলে প্যাট্রিক সপরিবারে স্বাগত জানায়। জঙ্গলের ভিতর সুন্দর জায়গায় ওদের বাড়ি। পরিবেশ এমনই যে একবার দেখলেই ভালো লেগে যায়। তবে বাড়িটা ছোট ও কনজেস্টেড হওয়ার কারণে বাকিদের থাকার ব্যবস্থা করে অ্যাগনেসের জন্য ওরা অ্যাবেলের ঘরে ছোট্ট বেড করে দেয়। রাতে প্যাট্রিক নিজের হাতে গ্রিলড চিকেন বানায়। লুইস ভেজিটেরিয়ান হওয়া সত্ত্বেও প্যাট্রিক তাকে প্রথম বাইট অফার করে। বলতে গেলে নাছোড়বান্দা। অনেকবার দোনোমনো করলেও লুইস অবশেষে টেস্ট করতে বাধ্য হয়। খাবারের পর জন উচ্ছিষ্টগুলো ফেলতে গেলে অ্যাবেলকে একাই দাঁড়িয়ে থাকতে দেখে। বাচ্চাটা কিছু যেন বলতে চায়। জনের দিকে চেয়ে হাঁ করতে চমকে উঠল, কারণ অ্যাবেলের জিভ নেই। কিন্তু কিছু বলার আগেই প্যাট্রিক অ্যাবেলকে ডাকলে ঘুমোতে চলে যায়। এই ব্যাপারে প্যাট্রিককে জিজ্ঞেস করলে জানায় অ্যাবেলের ছোট থেকে কনজেনিটাল অ্যাগ্লোসিয়া রোগে আক্রান্ত। এই রোগের কারণে কখনো জিভ তৈরি হয় না বা হলেও ছোট অবস্থায় থাকে। পরের দিন ওরা পাশের একটা জায়গায় ঘুরতে যায়, যেখানে স্লিপিং রাইডে অ্যাবেল জেদের বসে নিচে বসেছিল। অ্যাগনেস এমনকি লুইস ওকে সরতে বললেও সরে না, তাই প্যাট্রিক রুডভাবে ওর ঘাড় ধরে সরিয়ে দিলে এরা দুজনেই অবাক হয়ে যায়। ব্যাপারটা অস্বস্তিজনক লাগলে বাড়ি এসে লুইস ফিরে যাওয়ার কথা তোলে, তবে বেশি কিছু বলার আগেই ক্যারিন চলে আসলে চেপে যায়। ক্যারিন ওদের নিয়ে আজ রেস্টুরেন্টে ডিনার করতে যাবে। রাতে সবাই রেডি হয়ে বেরোনোর সময় হঠাৎ প্যাট্রিক একজন বেবিসিটার মুহাজিদকে ডেকে নেয়, কারণ ওরা বাচ্চাদের ছাড়াই রেস্টুরেন্ট যাবে। লুইসের বিষয়টা অদ্ভুত লাগলেও সম্মানের খাতিরে চেপে যায়। খাবার অর্ডার দেওয়ার সময় লুইস আবারও মনে করিয়ে দেয় সে কিন্তু ভেজিটেরিয়ান, তবে মাছ খায়, কারণ এতে পরিবেশের উপর কোনো এফেক্ট পড়ে না। প্যাট্রিক তখন টিপ্পনি কেটে বলে ফিশিং ইন্ডাস্ট্রি যেভাবে সমুদ্র নোংরা করে এতে পরিবেশের অনেকটাই ক্ষতি হয়। কথোপকথন জটিল হচ্ছে দেখে জন টপিক চেঞ্জ করে। ডিনারের পর ড্রিঙ্কসের নেশায় ক্যারিন ও প্যাট্রিককে এনজয় করে নাচ করতে দেখে মনে হচ্ছিল জন ও লুইসের মধ্যে হয়তো অতটাও ঘনিষ্ঠতা নেই, সবটাই যেন উপর থেকে লোক দেখানো। যদিও বা একবার নাচার চেষ্টা করলো, কিন্তু ওদের ঘনিষ্ঠ হতে দেখে লুইস অপ্রস্তুত হয়ে পড়ে। বিল পেমেন্টের সময় এলে ভেবেছিল প্যাট্রিক যেহেতু ডিনারে ইনভাইট করেছে তাই বিল ওই পেমেন্ট করবে, কিন্তু সে এমন সিচুয়েশন ক্রিয়েট করে যে পুরো বিলটাই জনকে পে করতে হয়। ফেরার পথে জন ও লুইসের পুরো ব্যাপারটাই অদ্ভুত ফিল হচ্ছিল, কিন্তু কেউ সম্মুখে কিছু বলতে চায় না। তখনই প্যাট্রিক লাউড মিউজিক চালিয়ে দিলে লুইস বারবার সাউন্ড আস্তে করতে বললেও শোনে না। জনও কিছু না বলে চুপচাপ হাসি মুখে ভদ্রতার খাতিরে সহ্য করে যাচ্ছিল।
বাড়ি আসলে দেখে অ্যাগনেস নিচের ছোট বিছানায় ঘুমোচ্ছে আর অ্যাবেল উপরে। নর্মালি বাড়িতে কোনো অতিথি এলে তাদের সাথে এমনটা নিশ্চয়ই করা হয় না, কিন্তু এদের কর্মকাণ্ড সব উল্টো। রাতে জন আর লুইস কোয়ালিটি টাইম কাটানোর সময় অ্যাগনেস দরজার বাইরে ডাকতে আসলে ওরা শুনেও উপেক্ষা করে ঘনিষ্ঠতায় মেতে থাকে। তখনই জন আচমকা খেয়াল করে প্যাট্রিক তাদের লুকিয়ে দেখছে, কিন্তু কিছু না বলেই চলে যায়। মাঝরাতে লুইসের ঘুম ভাঙলে দেখে অ্যাগনেস প্যাট্রিকের রুমে শুয়ে এবং প্যাট্রিক সম্পূর্ণ উলঙ্গ। এই দৃশ্য দেখে লুইস আর এক মুহূর্ত এখানে থাকতে রাজি হয় না। চুপচাপ ওকে কোলে নিয়ে জনকে এসে বলে, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে যাব, রেডি হও। সেই মতো এরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, যেটা একমাত্র অ্যাবেল জানালা দিয়ে একা দাঁড়িয়ে দেখছিল। দেখে মনে হচ্ছিল যেন মনের মধ্যে এক চাপা কষ্ট নিয়ে কিছু বলতে চায়। বেশ কিছু দূর ড্রাইভ করে চলে আসার পর হঠাৎ অ্যাগনেসের মনে পড়ে প্রিয় পুতুল নিনাসকে ও বাড়িতেই ফেলে এসছে। বাচ্চা মানুষ, তাই জেদ করতে শুরু করলে জন আবার সেই বাড়িতে ব্যাক করে। জাস্ট একবার ভাবো এই সিচুয়েশনে কিভাবে একটা লোক এইরকম নির্বোধ হতে পারে। এইরকম মানুষ ন্যাড়াবেল তলায় একবার নয় বারবার যাবার ক্ষমতা রাখে। তো জন বাড়ি এসে নিনাসকে আনতে গেলে অ্যাগনেস দেখে পুতুলটা গাড়ির সিটের নিচেই পড়ে। লুইস দ্রুত জনকে ডাকতে ভিতরে এলে দেখে ততক্ষণে সবাই জেগে গেছে। ফলে সিচুয়েশন আরো অ্যাবসার্ড। ওরা কি উত্তর দেবে? কেন পালিয়েছিল কাউকে না বলে? একই সবকিছু দেখার পরেও জন বোবা, আর এদিকে চলছে প্যাট্রিকের একের পর এক প্রশ্ন। জন আমতা আমতা করে বলল, অ্যাগনেসের নিচে ছোট বিছানায় শুয়ে অভ্যাস নেই, ওই জন্য আমরা চলে যাচ্ছিলাম। লুইস এত কিছুর পরেও জনকে মুখ খুলতে না দেখে নিজেই বলল, দেখুন আমি ভেজিটেরিয়ান, কিন্তু এরপরেও তোমরা প্রতিদিন আমায় মাংস খাইয়েছ। সেদিন রেস্টুরেন্ট থেকে ফেরার সময় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, লাউড মিউজিক, এছাড়াও নেশায় তোমরা রেস্টুরেন্টে একে অপরকে যেইভাবে টাচ করছিলে আমাদের সামনে, সেগুলো কিন্তু মোটেই ভদ্রতা নয়, তাই আমরা চলে যাচ্ছিলাম। সব শোনার পর ক্যারিন বলে, আমরা তোমাদের সাথে নিজের লোকের মতো মিশে ভুলেই গেছিলাম যে তুমি ভেজিটেরিয়ান। যদি একবার বলতে তোমার জন্য আলাদা খাবার বানাতে, তাহলে নিশ্চয়ই করে দিতাম, কিন্তু তুমি বলনি। আর আমাদের বাড়ি তোমাদের মতো অত বড় নয়, জায়গাটাও কম, তাই আমাদের পক্ষে প্রত্যেকের জন্য আলাদা কিং সাইজ বেড দেওয়া সম্ভব ছিল না। অ্যাগনেসকে অ্যাবেলের রুমে শুতে দেওয়া হয় যাতে অ্যাবেল ওর সাথে ভালো করে মিশতে পারে, কারণ ওর তেমন বন্ধু নেই। সাথে ওর কথা বলতে না পারার প্রবলেম তো রয়েইছে। এছাড়াও রেস্টুরেন্টের ড্রিঙ্কস করে নিজের লিগ্যাল পার্টনারের সাথে ক্লোজ হওয়াটা স্পেশাল ক্লাস আছে বলে হোটেলে ছেলে মেয়েদের যাওয়ার থেকে তো বৈধ, তাই না? এই প্রত্যুত্তর শুনে লুইস জোর গলায় বলল, রাতে প্যাট্রিক আমার মেয়েকে নিয়ে আপত্তিজনক অবস্থায় শুয়েছিল, এটা কি ধরনের অসভ্যতা? ক্যারিন পাল্টা বলে, অ্যাগনেস তোমাদের বারবার ডাকছিল, আর তোমরা তখন একে অপরের সাথে ঘনিষ্ঠ ছিলে। তখন কি একবারও মাতৃত্ববোধ জেগে উঠল না যে দেখি মেয়েটা কি হলো, কেন কাঁদছে? জন আর লুইসের কাছে এইসবে কোনো উত্তর না থাকায় বলল, দেখো যেটা হয়ে গেছে সেটা নিশ্চয়ই ঠিক করা যাবে না, তোমরা চাইলে ইচ্ছে মতো চলে যেতে পারো, কিন্তু হলফ করে বলতে পারি আজকের দিনটা যদি তোমরা থেকে যাও তাহলে খুবই ভালো হয়। অবশেষে এরা ভদ্রতার খাতিরে থাকতে রাজি হয়ে যায়। বেলায় প্যাট্রিক জনকে নিয়ে ঘোরাতে নিয়ে যাওয়ার সময় পারমিশন নিয়ে রেডিও চালায়। গান শোনাকালীন জন মনের কথা শেয়ার করে। জীবনে যে জিনিসগুলো নিজের ভালো লাগে না, তবুও সেটা অন্যের খুশির জন্য মুখ বন্ধ রেখে করতে হয়। প্যাট্রিক জনের থেকে কাল রাতের জন্য ক্ষমা চেয়ে একটা ফাঁকা জায়গায় এনে মন হালকা করার জন্য চিৎকার করতে বলে। এরপর বাড়িতে এসে দুজন ভালো সময় কাটায়। বেলায় একসাথে রান্না করার সময় লুইসের আঙুল কেটে যাওয়ায় প্যাট্রিককে চেক করতে বললে রিভিল করে যে সে ডাক্তার নয় এবং সেদিন মিথ্যে বলেছিল সবার নজরে আসার জন্য। এমনিতে সে বেকার, কোনো কাজই করে না। এরা দুজন তো শুনে অবাক, তারা কি বলবে ভেবে পাচ্ছে না। একের পর এক অস্বস্তিকর সিচুয়েশন, একটা যাচ্ছে তো আরেকটা আসছে। এরই মধ্যে লক্ষ্য করে ক্যারিন অ্যাগনেসের উপর বড্ড বেশি অধিকার ফলাচ্ছে। কেমন করে খাবার টেবিলে সাজানো উচিত, কিভাবে খেতে হয়, সবকিছু দেখিয়ে বোঝাতে চাইছে যে ক্যারিন ওর মা। ব্যাপারটা একটু এক্সট্রিম হয়ে গেলে অবশেষে লুইসকেই প্রথম মুখ খুলতে হয়, কারণ জন তো ভদ্রতা বজায় রাখতেই ব্যস্ত। এরপর অ্যাবেল আর অ্যাগনেসের ডুও ডান্স পারফর্ম করার কথা ছিল। অ্যাগনেস সেটা ভালোভাবে করলেও অ্যাবেল কিছুতেই করতে পারছিল না। বেচারা শত চেষ্টা করেও কিছুতেই ওর মতো হচ্ছিল না। প্যাট্রিক এর জন্য রুড বিহেভ করে অ্যাবেলকে বকলে
লুইস অ্যাগনেসকে নাচতে মানা করে, কিন্তু অ্যাবেলকে নাচতেই হবে। এইবারও একই জিনিস, বেচারা অ্যাবেল দাঁড়িয়ে কেঁদে ফেলে, কিছু বলতেও পারছে না। আর একদিকে অ্যাগনেসের বাবা মায়ের নীরবতা। জন আমতা আমতা করে এর বিরোধিতা করলেও একজন পুরুষ হয়ে জনের যেটা করার কথা সেগুলো লুইসকে করতে হচ্ছিল। মাঝরাতে জন শুনতে পায় অ্যাবেল কাঁদছে। প্যাট্রিক কয়েকবার বকাবকি করার পর আবার সব চুপ। রাতের নিস্তব্ধতা যেন সময়ের সাথে আরো গভীর হয়ে এলো। কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে। জন ঘুম থেকে উঠলে নজর যায় হাওয়ায় নড়তে থাকা বার্ন হাউসের খোলা দরজাটার দিকে। সেখানে ঢুকলে অবাক হয়ে যায়। দেখে প্রচুর সুটকেস, লাগেজ ব্যাগ পড়ে, দেওয়ালে লাগানো অগন্তি ছবি, যেখানে প্যাট্রিক আর ক্যারিনের সাথে প্রতিটা ছবিতে একজন নতুন কাপল এবং তাদের বাচ্চা। তবে প্রতিটা ছবির পর আগের বাচ্চাগুলো চেঞ্জ হয়েছে। আর এইখানে রিভিল হয় আসল রহস্য। আসলে প্যাট্রিক আর ক্যারিন সাইকো কাপল। তারা প্রতি বছরের অন্তরালে ঘুরতে গিয়ে নতুন দম্পতির সাথে আলাপ করে তাদের বাড়িতে ইনভাইট করত এবং ওদেরকে মেরে বাচ্চাগুলোকে রেখে দিত, যতক্ষণ না ওরা নতুন কোনো দম্পতি ও বাচ্চাকে টার্গেট করছে। এই বাচ্চাগুলোকে তারা ব্যবহার করত নতুন দম্পতিকে ইনভাইট করার জন্য। বাচ্চাগুলোকে নেওয়ার পর তাদের জিভ কেটে নেওয়া হতো যাতে ওরা কাউকে কিছু বলতে না পারে। অর্থাৎ অ্যাবেলের কনজেনিটাল অ্যাগ্লোসিয়া নয়, বরং তার জিভ কেটে নেওয়া হয়েছিল। শুরু থেকেই অ্যাবেল তাদের সাবধান করতে চেয়েছিল, যেটা জনকে জিভ দেখানো থেকে শুরু করে স্লাইডিং রাইডে ইচ্ছে করে বসে থাকা। ভোরে ওদের চলে যাওয়া জানলা দিয়ে দেখার সময় অ্যাবেলের বাঁচার আশাটাও হয়তো শেষ হয়ে গেছিল। জন সব দেখার পর ভয় হতভম্ব, কিন্তু জানে না যে এর থেকেও বেশি কিছু ওর জন্য অপেক্ষা করছে। জন পাশের বাথরুমে কলের আওয়াজ শুনে ঢুকতেই শরীর ঠান্ডা হয়ে এলো। অ্যাবেল জলে মৃত অবস্থায় ভাসছে। জন আর কিছু না ভেবে সোজা লুইস অ্যাগনেসকে নিয়ে গাড়িতে উঠে বসলো, কিন্তু গাড়ির ফুয়েল প্রায় শেষ। আর সেটা করেছে প্যাট্রিক। কিছু দূর আসলে একটা কালো গাড়ি ওদের ওভারটেক করে কিছুটা রাস্তা এগিয়ে ব্লক করে দাঁড়িয়ে পড়ল। যা দেখে জন ভয়ে মেন রোড থেকে গাড়ি নামিয়ে কাঁচা রাস্তা ধরলে গাড়ি আটকে যায়। অন্ধকার শুনশান এলাকা, হাওয়ার শোঁ শোঁ আওয়াজ কান ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। জন দেখে দূরে একটা বাড়িতে লাইট জ্বলছে। ওদের গাড়িতে রেখে সাহায্যের জন্য বাড়ির দিকে গেলে দেখা যায় ওই কালো গাড়িতে বসে প্যাট্রিক তাদের উপর নজর রাখছে। জন বাড়িতে কাউকে না পেয়ে নিরাশ হয়ে ফিরে আসলে দেখে গাড়িতে কেউ নেই। ফাঁকা রাস্তায় জন পাগলের মতো দৌড়চ্ছে। বউ বাচ্চার কোনো হদিশ নেই। তারও স্বরে চিৎকার করছে জন। হঠাৎ প্যাট্রিকের গাড়ি এসে থামলো। আরে ভাই, ভাগ্যিস ডাকলে, না হলে তো চলেই যাচ্ছিলাম। লুইস আর অ্যাগনেস তো আমাদের সাথেই আছে, আসো গাড়িতে ওঠো। জন এই সিচুয়েশনে এমনই ভেঙে পড়ে যে ওর মধ্যে সেই সাহসটুকুও নেই যে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। চুপচাপ গাড়িতে উঠে বসলো। ভয়ে কাউকে কিছু বলতে পারছে না। মনের মধ্যে চাপা কষ্ট আর মৃত্যু ভয়। প্যাট্রিক মাঝ রাস্তায় একবার টয়লেট করতে নামলেও জনের সাহস হয় না গাড়ি নিয়ে পালানোর। এই পার্টিকুলার দৃশ্য আমাদের বুঝিয়ে দেয় যে একজন পুরুষ তার পুরুষত্ব ও দায়িত্ববোধ হারিয়ে ব্যর্থতাকে স্বীকার করলে কতটা অসহায় ও অপদার্থ হয়ে যায়, যাকে জীবন্ত লাশের সাথেও তুলনা করা যেতে পারে। গাড়ি এরপর থামলো ফাঁকা রাস্তায়। সামনে দাঁড়িয়ে মুহাজির। জন সাহস করে একবার রুখে দাঁড়ানোর চেষ্টা করলে প্যাট্রিক ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দেয়। লুইস বুঝে যায় পরিস্থিতি কি হতে চলেছে, কিন্তু কিছু করার আগেই ক্যারিন অ্যাগনেসের জিপ কেটে মুহাজিদকে হ্যান্ড ওভার করে গাড়ি ছুটিয়ে চলে। এরপর জন আর লুইসকে নিয়ে অনেক দূর শুনশান জায়গায় ড্রাইভ করে নিয়ে আসে। এই পুরো রাস্তায় জন নির্বাক চিত্তে বসেছিল, কোনো কিছু ভাবার বা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। অবশেষে দুজনকে উলঙ্গ করে নামিয়ে দিয়ে শুরু হলো পাথর ছোঁড়া। বেশ কিছুক্ষণ এই অমানসিক অত্যাচার চালানোর পর ভারী পাথর দিয়ে থেঁতলে দেওয়া হলো দুজনের মাথা। প্যাট্রিক আর ক্যারিন অ্যাগনেসকে নিয়ে সামার ভ্যাকেশনে ঘুরতে এসছে। চলছে একের পর এক মজা আর নতুন মানুষদের সাথে আলাপন, সাথে নজর খুঁজে চলেছে তাদের নতুন শিকার। গল্পের সম্পূর্ণ ফোকাস এই দুই দম্পতির মধ্যে রাখা হলেও গল্পের আসল চরিত্র ছিল কিন্তু অ্যাবেল, যে মুখ বুঝে সব সহ্য করার পরেও শেষ অবধি তাদের বাঁচানোর চেষ্টা করে নিজেকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিল। কিন্তু ভাগ্যের পরিহাসে সেটা চিরতরে শেষ হয়ে যায়। সমাজ ও পরিবারের জন্য একটি পুরুষের দৃঢ় পুরুষত্ব অত্যন্ত প্রয়োজনীয়। একটি পুরুষের শক্তির, সাহস এবং দক্ষতা নতুন পরিবর্তন ও উন্নতিকে নিশ্চিত করে তুলতে সক্ষম।
একজন প্রকৃত পুরুষ তার পরিবারের সুখ, শান্তি এবং সম্মানকে নিশ্চিত করে, যা নতুন প্রজন্মের প্রতি উৎসাহের প্রেরণা। আরেকটি দৃঢ় ব্যক্তিত্ব পরিস্থিতি অনুযায়ী তাকে হ্যাঁ বা না বলার সাহস প্রদান করে। মনে রাখবে, শরীরচর্চা করে পেশিবহুল হলেই তাকে পুরুষ বলে না, বরং বুকে সাহস রেখে সমাজ ও পরিবারের প্রতি অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আসল পুরুষত্বের প্রতীক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, আর এই রকম ভিডিও আরও দেখতে হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।